এক বাটি মুড়ি, তার মধ্যে চানাচুর, গাজর, কাঁচামরিচ, ধনেপাতা, বিট লবণ, খানিকটা গরম মশলা, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মেখে ফেলবেন। তারপর সব কিছু ভালো মতো মিক্সড করে নেবেন। তারপর যে হাত দিয়ে মেখেছেন ওই হাতটা স্যানিটাইজার অথবা সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, কারণ কাঁচা মরিচ কচলানোর কারণে হাতের উল্টো পিঠে জ্বালা করতে পারে। বুঝতে পেরেছেন কি বলেছি এই মশাই? ফোনের ওপাশে কোনো সারা শব্দ না পেয়ে আমি করছি বললাম, শুনতে পেয়েছেন কি বলেছি? হ্যাঁ না যে কোনো একটা জবাব দিন। বেশ কিছুক্ষণ পর জবাব এলো, সন্ধ্যা, কিচেনের একটা জিনিসও তো আমি খুঁজে পাচ্ছি না। তুমি লাইনে থাকো, আমি মুড়ির বয়ম খুঁজে নেই আগে। এক হাতে কানে ফোন লাগিয়ে অন্য হাত কোমরে রেখে এদিক ওদিক হেঁটে বললাম, জি মশাই তাড়াতাড়ি করুন, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। ওনার অসহায় কণ্ঠ শোনা গেল। আমাকে এই অবস্থায় রেখে তুমি ঘুমাতে যাচ্ছ সন্ধ্যা? তোমার ঘুম আসবে? আশ্চর্য, কি অবস্থায় আপনি? এখানে আসতে বলেছিলাম, আসেননি কেন? এখন যা ইচ্ছে তাই খান। কোন সাহসে আবার আমাকে ফোন করে জ্বালাতন করছেন? আমি তো বলেছিলাম চলে আসতে এখানে, আর না আসলে বলেছিলাম কোনো অভিযোগ শুনতে পারবো না। মা আপনি আসবেন বলে কত আয়োজন করেছেন জানেন? বাবা তো তার আদরের জামাইয়ের জন্য এখানে বিয়ে বাড়ি বানিয়ে ফেলেছেন। আমার মাথাও কাটলেন আপনি। কি বলেছেন জানেন? বলেছে ঘরে গিয়ে নাকি আপনাকে কয়েকটা দেবেন। উনি আমার কথা থামার সাথে সাথে বললেন, আসতে বলো সন্ধ্যা, কেউ শুনে ফেলবে। আম্মার কানে গেলে আর থাকবে না সেখানে। আম্মা আমার গায়ে কোনোদিন হাত তুলেনি, কখনো তুলবেও না। তুমি বাজে কথা বলছো। আমার ভীষণ রাগ উঠল। কর্কশ গলায় বললাম, আপনার বাজে কথা রাখেন তো। ফ্রিজে সব আছে, সেগুলো গরম করে খেয়ে নিন। ঝালমুড়ি খেতে হবে না, পেঁয়াজ মরিচ কাটতে গিয়ে আবার হাত কাটবেন। উনি শুনল না, বললেন, মুড়ি পরে, চানাচুর দিয়েছি, তারপর কি দেব? আমি বিরক্তি নিয়ে বললাম, আমার মাথা। গরম মশলা বেশি পড়ে গিয়েছে সন্ধ্যা, এখন কি হবে? আমার মাথা হবে। সন্ধ্যা, লবণ 2বার দিয়ে ফেলেছি ভুলে, এখন কি হবে? খেতে দারুণ টেস্ট হবে। যদি আপনার কাছে থাকতাম না আমি খুন্তি দিয়ে দিতাম একটা। অসভ্য লোক, সব সময় আমাকে জ্বালাতনের তালে থাকে। আমার এদিকে ঘুম পাচ্ছে। উনি মিনমিন করে বললেন, মিথ্যা বলছো কেন? আজকে তোমার ঘুমে আসবে না, তা আমার চাইতে আর বেশি কে জানে? আমি কথা ঘুরিয়ে বললাম, হয়েছে, নিজেকে অত দামে তুলবেন না। তাড়াতাড়ি ইমুতে ছবি পাঠান কেমন মেখেছেন। একটুখানি সরিষার তেলও দিয়েন। হাতের কাছে পানি রাখেন, ঝাল লাগলে আবার আপনি তো চোখে কিছু দেখেন না। উনি এমনি এমনি হাসলেন। আমি চেঁচিয়ে বললাম, হাসছেন কেন? কালকে দুপুরে যদি না আসেন তাহলে দেখিয়েন কি করি আমি। কি করবে? আমি চুপ হয়ে গেলাম। লোকটা আমাকে রাগাতে চাই বেশ ভালো বুঝি আমি। বেয়াদব লোক। উনি ছবি পাঠালেন ইমোতে, দেখলাম বেশ ভালোই হয়েছে। ফোনে বললাম, এবার খান, তারপর ঘুমিয়ে পড়ুন। উনি আমাকে বললেন, সন্ধ্যা, খেতে ভয় লাগছে, কেমন হয়েছে আল্লাহ জানে। আমি আশ্বস্ত করে বললাম, খান তো, দেখতে যখন ভালো হয়েছে খেতেও ভালো হবে। আচ্ছা। হয়তো ঘরে গিয়েছেন, আমাকে হঠাৎ বললেন, সন্ধ্যা, আকাশে আজ কত বড় চাঁদ উঠেছে জানো? তোমাকে মিস করছি। আমি ক্লান্ত হলাম। বললাম, প্রেমিক সত্তা জেগে উঠেছে। আহা কত ঢং তার। উনি আমাকে অবাক করে দিয়ে আওয়াজ করে হাসলেন, বললেন, সন্ধ্যা, তোমার রাগগুলো যদি সামনে থেকে দেখতে পারতাম। আমার চক্ষুর অগোচরে এত রাগ দেখাও, কিন্তু আমার সামনে এলেই চুপসে যাওয়া বেলুনের মতো ফুঁস হয়ে যাও কেন? আমি কথা খুঁজে পেলাম না। এই লোকটা আমাকে কেমন কেমন করে তার ফাঁদে আটকে ফেলে। আমি আমতা আমতা করে বললাম, চুপচাপ খান আর পানি খেয়ে ঘুমিয়ে পড়েন। উনি খাচ্ছেন, তাই গলার আওয়াজ অন্যরকম শোনালো। কিছুক্ষণ পর অসহায় কণ্ঠে আওয়াজ করে বললেন, সন্ধ্যা, ভীষণ ঝাল। উফ, এত ঝাল!
পানি! আমি চেঁচিয়ে বললাম, পানির কথা বলেছিলাম আমি। পানি কই? পানি খান তাড়াতাড়ি। পারলে একটু চিনি গালে দেন, নয়তো ফ্রিজে একটা ছোট্ট বাটিতে পায়েস রাখা আছে, ওখান থেকে খান। শুনতে পাচ্ছেন? বেয়াদব লোক, সব সময় আমাকে জ্বালিয়ে মারে। একটা রাতও শান্তিতে বাপের বাড়ি থাকতে পারি না। আমার কথা বলা শেষ হতেই ওনার হাসির আওয়াজ শুনতে পেলাম। এই লোকটা তো আওয়াজ করে হাসে না, আজ এভাবে পাগলের মতো হাসছে কেন? ঝাল লাগলে তার চোখ দিয়ে পানি পড়ে, জিহ্বা বের করে বাচ্চাদের মতো বসে থাকে। আল্লাহ এই কার সাথে জুড়ে দিল আমায়? আর মানুষ পেল না? এত দুঃখ আমার কপালে। উনি হাসি থামানোর চেষ্টা করেও হাসি থামাতে পারছেন না। আমি কড়া কণ্ঠে বললাম, আমাকে যদি আর কখনো ফোন দেন, দেখবেন আমি কি করি আপনাকে। জীবনেও ফোন দেবেন না আর। ফোন কেটে দিলাম। রাগে দুঃখে ধপ করে বিছানায় শুয়ে পড়লাম। যার জন্য এত কিছু করি সে আমাকে চিন্তায় ফেলে হাসে। ফোন এলো বোধহয় 3 বার, আর এলো না। ফোনটা দূরে ছুঁড়ে মারলাম। 3 বারের পর আর ফোন দেয় না। সব কিছু তার ক্যালকুলেট করা, 2 2 4। সব কিছুতে বেশি বাড়াবাড়ি আমিই করি। জীবন নেওয়ার কথা বলবো না। আম্মা সকাল সকাল ডেকে দিলেন নামাজের জন্য। ফোনটার দিকে বিতৃষ্ণা নিয়ে তাকালাম, হাত দিয়ে ছুলামও না। বালিশ দিয়ে চাপা দিয়ে চলে গেলাম। সকালের নাস্তার টেবিলে আম্মা জিজ্ঞেস করলেন, বোমা, তানভীরের সাথে আর কথা হয়েছে? আমার কাছে ফোন করেছিল, বলল ঝালমুড়ি খাচ্ছে নাকি। সকালে ফোন দিয়েছিল আর? না দেয়নি। আপনার ছেলে আমাকে ফোন দেয় কখন? আমাকেই তো দিতে হয়। আম্মা হাসলেন। মা হেসে বললেন, তুই দিবি বলে দেয় না আর কি। ফোন দিয়ে দেখ, আজ দুপুরে চলে আসতে বল, আজ তো অফ ডে। আমি কিচ্ছু বললাম না। রুমে এসে ফোন হাতে নিতে গিয়েও নিলাম না, কল দিলাম না। জোহরের আজান পড়ল। শুক্রবার। আব্বা জুমায় নামাজ পড়ে খেতে বসলেন না, জামাইয়ের সাথে খেতে বসবে বলে। আম্মা আর মাকে বলেছি ওনার সাথে কথা হয়েছে আর উনি আসছেন। আব্বাকে বসে থাকতে দেখে দৌড়ে রুমে গেলাম। ফেলে রাখা ফোন হাতে নিতেই চক্ষু চড়ক গাছ আমার। ফোনটা তো বন্ধ হয়ে আছে, কল আসবে কি করে? আমি আম্মার ফোন থেকে কল দিলাম। উনি ফোন ধরলেন, বললেন, আম্মা, এই তো আর কিছুক্ষণ। আমি চুপি চুপি ফোনটা রেখে দিলাম। উনি ফিরতি কল দিলেন। হয়তো সন্দেহ হয়েছে। চালাক জামাই আমার। আপা এগিয়ে নিয়ে আসলেন মেয়ে জামাইকে। ওনার গায়ে পাঞ্জাবি। নামাজ পড়ে রওনা দিয়েছেন মনে হয়। আমি সামনে টামনে গেলাম না। উনি আসার সাথে সাথে মা আর ভাবির তোড়জোড় লেগে গেল। মা আমাকে ডাকলেন, সন্ধ্যা, একটু এদিকে আয় না মা, একটু হাত লাগা। ছেলেটা সকালে কি খেয়েছে কে জানে। আমি গেলাম না। মা চেঁচাতে লাগলো, একটু মায়া দরদ নেই ছেলেটার প্রতি? কেমন শক্ত মেয়ে, কপাল করে এমন একটা ছেলেকে জামাই হিসেবে পেয়েছে। কখনো উচ্চস্বরে কথা বলতে দেখিনি। তার এত রাগ কে সামলাতো? অন্য কারো হাতে গিয়ে পড়লে অবস্থা 12টা হতো। কপাল ভালো বলে শাশুড়িটাও মাটি, একেবারে ঠান্ডা। এমন শ্বশুরবাড়ি পেতে কপাল লাগে। মায়ের মুখে গুণগান শুনলাম আরও কত, তারপরেও বের হলাম না। আমি ভালোবাসি বলে আমাকে ভালোবাসি, আমি আপন করে নিয়েছি বলে আপন করে নিয়েছে। এই দেখুন না, ফোন বন্ধ দেখে আম্মার ফোনে কল দিয়ে কি বলেছে। আম্মা ফোনটা সন্ধ্যাকে দাও। বলেনি তো আমি রাগ করেছি, সেও রাগ করে আছে। সে নাকি ভালো মানুষ। ঢং, আজ মাথা ফাটিয়ে দেব কথা বলতে আসলে। বাবা আমাকে ডাকলেন, মা, তুই কি খাবি না? আয়, তোর শাশুড়ি ডাকছে। আমি বিরক্ত হলাম। ধুর, ওই লোকটার সামনে যেতেও কেমন কেমন লাগছে। খাবো কি করে? ওনার তো আবার হাঁ করে তাকিয়ে থাকার অভ্যেস। না, সবার সামনে তাকাই না, তবে তারপরও ধ্যাত, বাবাটাও আমাকে অস্বস্তিতে ফেলার চেষ্টায় থাকে। আম্মা কেন জানি মাথা নিচু করে খাচ্ছেন। ঠাহর করে দেখলাম মিটিমিটি হাসছে ও। তখন খাওয়া শুরু হয়ে গেছে। উনি এক হাতে পানির গ্লাস ধরে অন্য হাতের উল্টো পাশ দিয়ে পানি খেতে লাগলেন। খেতে খেতে আমার দিকে তাকালেন। আমি আর চোখে একবার দেখে চোখ সরিয়ে নিলাম। উনি সেই তাকালেও আর তাকায়নি। আপা সোহাগ করে বলল, আপা এটা খাও, ওটা খাও। উনিও না না করতে করতে লাগলেন। শ্বশুর জামাইয়ের আধিক্যতা দেখলাম।
ঢকঢক করে পানি খেতে খেতে ওনার দিকে তাকালাম। উনি মাথা নিচু করে খাচ্ছে। প্লেটের একপাশে জমা করেছে পেঁয়াজ, ধনেপাতা, মরিচ, এলাচ, তেজপাতা। কি আশ্চর্য, এই লোকটা যেখানে সেখানে এসব করে। বাসায় থাকলে একটা কথা, তারপর আমি এমনভাবে সব পাতে তুলে দিই যাতে মরিচ, পেঁয়াজ আর ধনেপাতা না পড়ে। কিন্তু সবখানে তো আর আমি থাকবো না, লোকে কি ভাববে? আম্মা আর চোখে ছেলের দিকে তাকালেন, চোখ মুখ কুঁচকে ছেলের কাণ্ড দেখতে লাগলেন। আমরা সবাই খাওয়া থামিয়ে দেখতে লাগলাম, শিখতে লাগলাম কিভাবে মরিচ, পেঁয়াজ, ধনেপাতা আলাদা করে করে দোকান বসাতে হয়। আম্মা কিছু বললেন না, বাসায় থাকলে হয়তো বলতেন। তানভীর, এসব কি করছিস তুই? উনি ওনার চিরাচরিত উত্তরটিই দিতেন। সব কিছু খেতে নেই আম্মা। মা দৌড়ে আসলেন, ওনার সামনে একটা বাটি রাখলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, আব্বা এখানে ফেলতে পারবে? উনি মাথা দুলালেন। আমি কোনো মতে খেয়ে রান্নাঘরে চলে গেলাম। মা এসে ধমক দিলেন, ছেলেটার এত বাছা, আমাকে আগে বলবি না? আর তুই তুলে দিতে পারিসনি? তোর বাপ বুড়ো মানুষ, যা পেয়েছে তাই দিয়েছে। আমি মায়ের কথা কানে না নিয়ে গেলাম। সবাই খেয়ে উঠে গেছে, উনি এখনো বসে রয়েছে। এত ধীরগতির মানুষ, আল্লাহ, কোথাও গেলে মানুষ ভাবে বেশি খায়, কিন্তু ঘরের লোকই তো সব জানে। আম্মা ছেলের মাথায় হাত বুলিয়ে বুলিয়ে খাওয়াচ্ছেন, ছেলের এটা ওটা বাচ্চা দেখে হাসছেন। বললেন, এটা তোর শ্বশুর বাড়ি না আব্বা, এতক্ষণ করে কেউ খায়? উনি খেতে খেতে বললেন, আম্মা, ধীরস্থায়ী জয়ী হয়। আর শ্বশুর বাড়ি তো কি হয়েছে? সন্ধ্যা কি অত ফর্মালিটি দেখিয়ে চলে আমাদের বাসায়? তাহলে আমি কেন দেখাবো? ওর যা আমারও তা। আম্মা হাসলেন, পানি ঢেলে দিতে দিতে বললেন, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওনার খাওয়া শেষ হলো। আরও আধা ঘন্টা পরে কিচেনে বসতে বসতে মা আর ভাবির ঝিমুনি চলে এসেছে। আমি মাকে বললাম, মা এবার বলো না তোমাদের জামাই লাখে একটা। একটাই তো। বাসায় আমি ঘড়ি নিয়ে বসে থাকি যে এত টাইমে বসবেন আর এত টাইমে উঠবেন। কি করে যেন টাইম দেখে দেখে খাবে, টাইম শেষ হলে খাওয়া শেষ না হলেও ও ভুক্তাবশেষ রেখে উঠে যাবে, বলবে, সন্ধ্যা, টাইম দেখে দেখে খেতে পারি না। আমি হাসলাম, আমার সাথে সাথে ভাবি হাসলো। আম্মা চলে এলো তার মধ্যেই। মা বললেন, দেখেছেন আপা, আপনার ছেলের নামে বদনাম রটাচ্ছে এই মেয়ে। আম্মা বেসিনে হাত ধুতে ধুতে বললেন, এ ছেলের জন্য কপাল করে এমন বউ পেয়েছি। এত এত বাজে অভ্যাস আছে ছেলেটার। বৌমাকে নিয়ে যাওয়ার পর তো এই ভয় ছিলাম যে আমার ছেলের এত বাজে অভ্যাস সহ্য করতে পারবে কিনা। মায়ের মুখ বন্ধ হয়ে গেল। হয়তো গর্বে বুক ফুলে উঠেছে, নয়তো আমার কাছে হেরে গিয়ে লজ্জা পেয়েছে। কিন্তু মাঝখানে পড়ে আমি দামে উঠে গেলাম। মাকে বললাম, মা, তোমাদের জামাই হাত ধুবে, স্যানিটাইজার কোথায় রেখেছো? মা তাড়াতাড়ি সরে গিয়ে বলল, চোখ দিয়ে ভালো করে দেখ, আছে। ওনার দিকে হাতে স্যানিটাইজার বাড়িয়ে দিলাম, কল ছেড়ে দিলাম। উনি হাতের কবজিতে থাকা ঘড়ি দেখে দুহাত ফ্যানের মাঝে ঘষতে লাগলেন। আমি বিরক্ত হলাম। আশ্চর্য, এই লোক কি দুহাত দিয়ে ভাত খেয়েছে না কি? বিরক্তি নিয়ে চোখ তুলতেই দেখলাম লোকটার হা করে তাকিয়ে থাকার বাজে অভ্যেস আবার ফিরে এসেছে। উনি হাতের ফ্যানা আমার নাকের ডগায় লাগিয়ে দিয়ে বললেন, নাকের মাথায় এত রাগ নিয়ে থাকেন কি করে? আমি রেগে গিয়ে ওনার পাঞ্জাবিতে নাকটা ডলে দিয়ে চলে এলাম। আসার সময় পেছন ফিরে দেখলাম উনি হাসছেন। বাজে লোক। ঘুম থেকে উঠে আছরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন উনি। আমি তার আশেপাশেই যাইনি। আম্মা কাজ বের করেছে, কাজের চোটে আর ওদিকে যাওয়া হয়নি। ঘুমালে লোকটার চোখ ফুলে যায়, এত ঘুম কাতুরে লোক। মসজিদ থেকে ফিরে চা খেলেন আব্বা আর উনি মিলে। নিউজ দেখলেন কিছুক্ষণ, আবার আজান দিলে মসজিদে চলে গেলেন। আম্মা তাল পিঠা বানিয়েছেন, আঞ্চলিক ভাষায় অনেকে তেলানি পিঠা বলে থাকেন। ওনাকে আর আব্বাকে খেতে দিলাম, উনি খেলেন। আম্মা আমাকে ঠেলতে লাগলেন, যা, এটা দিয়ে আয়, আমি শুধু জামাইয়ের জন্য বানিয়েছি। আমার বিরক্ত লাগলো। বললাম,
আম্মা, উনি এমনিতেই রাতের খাবার খেতে চান না, তার উপর এইসব দিচ্ছ, দেখবে আর ভাত খেতে চাইবে না। খাবে। তুই ছেলেটাকে একটু দেখতে পাস না কেন রে? আমি আর তর্কে গেলাম না, ওনাকে দিলাম। ও মা, উনি সেটাও নিল। আমি মুখ খুললাম। খান, যদি রাতে ভাত না খেতে চান তখন দেখবেন কি করি। উনি পিঠা রেখে দিলেন, বললেন, আমার তো আর খেতে মন চাইছে না, তুমি বারণ করছো না তাই খাচ্ছিলাম। না খেলে তুমি যদি আব্বার সামনে চেঁচাও। আমি হাঁ করে তাকিয়ে রইলাম। উনি মাথা চুলকে বললেন, আব্বা আছে? আমি চলে এলাম। আল্লাহ, আমাকে তুলে নাও। এ কেমন লোকের সাথে আমি সংসার করছি? আমার বাচ্চা কাচ্চাগুলো যদি এমন হয় তাহলে তো আমার কপাল পুড়ল। এই বুদ্ধিমান বেকুবকে নিয়ে কই যাই আমি? রাতের খাবারও খেলো 2টো করে, কিন্তু তারপরও উঠল সবার 10-12 মিনিট পরে। আমি টেবিলে মাথা ফেলে বললাম, এই মশাই, এবার কি হাত ধুয়ে আসেন। উনি চুপচাপ হাত ধুয়ে আসলেন। বেসিন ছেড়ে আর আসার নাম নেই। মা আর ভাবি রান্নাঘরের বাইরে দাঁড়িয়ে আছে। আমি ধমক দিয়ে বললাম, এই মশাই, যান ঘুমোতে যান। উনি চলে গেল। মা হাসলো, বলল, তোর কথা কিভাবে শোনে? একটু ভালো করে কথা বলিস। এভাবে সারাক্ষণ খ্যাক খ্যাক করিস, অথচ দেখ কিছু বলে না। আমি আল্লাহর কাছ থেকে এমন জামাই চেয়ে নিয়েছি জানিস। মোনাজাতে বলেছি, আমার মেয়ের রাগ সইতে পারে মতো একটা ছেলের দেখা দিও আল্লাহ। দেখ, আল্লাহ শুনেছে। ওপরওয়ালা আমাদের দেওয়ার জন্য বসে থাকে। আসলে আমরা চাইতে জানি না বলে পাই না। আমি মাকে জড়িয়ে ধরলাম, বললাম, মা, তুমি এত আবেগী কেন বলো তো? আমার আর বাবার মতো হবে। এত আবেগ দিয়ে কি জীবন চলে? মা আমার মুখে হাত বোলান, বলেন, ছেলেটার সাথে একটু ভালো করে কথা বলিস মা, দেখবি কত খুশি হবে। আমি মাকে ছেড়ে যেতে যেতে ভাবলাম, ওই লোক খুশি হবে, কচু হবে। আমাকে কিভাবে রাগানো যায় সারাক্ষণ সেই তালে থাকে। পাঁচই লোকটা আবার নাকি খুশি, তাকে খুশি করতে বয়ে গেছে আমার। লম্বা করে পা টেনে এক পায়ের উপর এক পা রাখা, পিঠের পিছনে বালিশ দিয়ে বসে বই পড়ছে। আমি রুমে ঢোকার সাথে সাথে উনি বললেন, তোমার ফোনটা কি নষ্ট? আমি স্বাভাবিক কণ্ঠে বললাম, জি না। ইচ্ছে করে ফোন বন্ধ করে রেখেছিলে? আমি ধমকে বললাম, বেশি কথা বলবেন না, নইলে। দরজায় খিল দিয়ে পিছনে ফেরার সাথে সাথে দেখলাম উনি উঠে দাঁড়িয়েছেন, বললেন, নইলে কি? আমি ওনার চাহনি দেখে ভরকালাম না। ওই বোকা বোকা চাহনি দেখে ভয় পাওয়ারই বা কী আছে? লোকটা এগোতে থাকলো। আমি বললাম, আপনার মুখটা কয়বার ধুতে হয়? আমিও তো ততবার ধুই না মনে হয়। উনি হাসলেন, বললেন, খেয়ে হাতের সাথে মুখও ধুতে হয়। তোমাকে এই অভ্যাস এখন আমি করাতে পারলাম না। উনি এসেই আমার হাতটা ধরলেন, টেনে নিয়ে গিয়ে বেসিনের পাশে দাঁড় করালেন। তারপর পানির কল ছেড়ে দিয়ে বললেন, নাও তো, চট করে মুখ ধুয়ে ফেলো। আমি একদিন খেয়াল না রাখাই কি অবস্থা হয়েছে। মা গো মা, কেমন যত্নবান স্বামী আমার। উনি কথা শেষ করতেই দিলেন না। পানি নিয়ে মুখ ধুয়ে দিতে লাগলেন, ছোট বাচ্চাদের যেভাবে আমরা ধুয়ে দিই। আমি বললাম, কি করছেনটা কি? উনি হেসে হেসে বললেন, যত্নবান স্বামী হচ্ছে, এতেও তোমার সমস্যা? আমি ওনাকে সরিয়ে দিয়ে বললাম, সরুন তো। উনি দূরত্ব কমিয়ে আরও কাছে এসে বললেন, এদিকে আসো, মুখ মুছে দেই। আমি ওনাকে সরাতে সরাতে বললাম, আমি মুছতে পারি, আপনার মতো না। উনি হেসে 2 বাহুর বন্ধনে আবদ্ধ করলেন আমায়, বললেন, তুমি পারো, আমি পারি না। আমার মুখের পানি মুছতেও তোমাকে লাগে, যেখানে আর সেখানে তোমাকে লাগে, যখন আর তখনও তোমাকে লাগে। বলতে বলতে উনি আমার মুখের পানি মুছে দিলেন ওনার শুকিয়ে আসা মুখ দিয়ে। আমি বললাম, বাজে লোকের বাজে অভ্যেস। উনি হেসে ফেললেন, বললেন, তুমি পাশে থাকলে, কাছে থাকলে এই বাজে অভ্যাসগুলো নাড়াচাড়া দিয়ে ওঠে।
আমি নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বললাম, তো কাছে থাকেন কেন, দূরে যান। উনি হেসে আমাকে তার জালে আষ্টে পৃষ্ঠে আরও শক্ত করে বেঁধে ফেলল। বলল, কাছে টেনেছি দূরে যাওয়ার জন্য নয়, দূরে না যাওয়ার জন্যই তো কাছে টানতে হয়। উনি আমাকে চেপে ধরে রাখলেন ওনার বুকে। আমি বললাম, মেরে ফেলবেন না কি, কোথাও কি পালিয়ে যাচ্ছি? উনি আমার কথাই হাসলেন, আমার মুখ তুলে হাত গলিয়ে দিলেন কানের দুপাশে, মুখ আগলে ধরে কানের সাথে নাকের ঘর্ষণ করে বলল, পালিয়ে যেতে দিলেই তো পালাবে। তোমার পালানোর কি আর কোনো জায়গা রেখেছি আমি? ঘুরে ফিরে সেই তোমার এই আমার কাছেই ফিরতে হবে তোমাকে। তুমি জড়িয়ে গেছো, আটকা পড়েছ সন্ধ্যা রানী। আমি প্রশ্নটা করলাম মিনমিন করে, কোথায় আটকা পড়েছি, মিথ্যে বলছেন কেন? উনি হাসলেন শব্দহীন, বললেন, মিথ্যা বলবো কেন? এই যে আটকা পড়েছ, জড়িয়ে গেছো, হার মেনেছ আমার এই বাজে অভ্যাসের কাছে। আর এই যে তোমার অযাচিত রাগগুলো, এগুলো তো এক একটি ভালোবাসা। এই সন্ধ্যা রানী, একটা কথা রাখবে আমার? আমি নিঃশ্বাস আটকে জিজ্ঞেস করলাম, কি? উনি আমার অপলক নয়নচোরা শীতল ছোঁয়ায় বন্ধ করিয়ে ছাড়লেন, ধীরে ধীরে ভেজা স্পর্শে রাঙিয়ে দিলেন আমার মুখখানি। পাগলামির চূড়ান্ত পর্যায়ে যেতে যেতে বললেন, আমার এই বাজে অভ্যাসের জায়গা দেবে একটুখানি, বিনিময়ে ভালোবাসা দেব অনেকখানি। বাজে লোকটার তালে পড়ে বাজেভাবে ফেঁসে গেলাম আমি, যার ফলস্বরূপ বাজেভাবে হেসে পড়ে গেলাম ওনার বুকে। ঠাই খুঁজতে খুঁজতে বললাম, আপনার এই বাজে স্বভাব আর অভ্যেসকেই আমি ভালোবাসি, তাই তো দূরে যেতে গিয়ে আরও কাছে আসি। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।